আমরা মূলত শুরু করব। আমাদের টার্গেট হচ্ছে, গত ক্লাসে তোমাদেরকে আমি বললাম আমরা ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইম্পর্টেন্ট মোট 16টা লেসন পড়ব। আমরা এই 16টা লেসন এমনভাবে পড়ব যাতে করে আমাদের রিডিং টাস্কের মধ্যে, মানে আমাদের রিডিং যে টাস্ক আছে সেখানে যে 3টা প্যাসেজ আমাদের আসবে, মানে কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ, ফ্লো চার্ট, সামারি, এই 3টা যাতে করে আমরা একদম সহজভাবে অ্যান্সার করতে পারি, কোনো প্রবলেম ফেস করতে না হয়, আমরা ওইভাবে করে প্যাসেজগুলো পড়ার চেষ্টা করব। এখন তোমরা কি আছো আমার সাথে সেটা বলো। ওকে, তাহলে আমরা আজকে শুরু করব। আমাদের যে প্রথম লেসনটা আছে সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এটা হচ্ছে আমাদের প্রথম লেসন। তো ইউনিট 1 থেকে আমরা মূলত এই যে প্রথম লেসন দিয়ে শুরু করব। তারপর ইউনিট 1-এর লেসন 2 অর্থাৎ 2 ওমেন, এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো যেগুলো আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। তোমরা মোটামুটি এগুলা থেকেই পরীক্ষায় পাবা, মানে কমন পাওয়ার চান্স অনেক বেশি এবং পরীক্ষায় ভালো করতে পারবা। ঠিক আছে, তো সাথে আমরা যেটা করব, এমসিকিউ এবং ফ্লো চার্ট কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করব যদি সময় থাকে। তো শুরু করা যাক তাহলে। সবাই একটু শেয়ার করে দিও তোমাদের টাইমলাইনে, যাতে করে বাকিরা ক্লাসে আসতে পারে। ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। শুরু করব ক্লাস। একটু বলো, ক্লাসটা শুরু করি কেমন? তো এটা হচ্ছে মূলত আমাদের ইউনিট 1-এর লেসন 1, খুব ইম্পর্ট্যান্ট। এটা আমি ক্লাসের মধ্যে বারবার বলি, এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং ক্লাস শেষে আমি এই যে মডেল কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই মডেল কোশ্চেনটা আমি তোমাদেরকে ক্লাসের শেষে কমেন্টে দিয়ে দিব। তোমরা বাসায় যে কাজটা করবা, এটা আমি পড়াই দিব, এটা বেসড হচ্ছে কোশ্চেন সামারি, একটু বাসায় লিখে প্র্যাকটিস করবা। ঠিক আছে, প্রয়োজন হলে তুমি অ্যান্সারটা দেখে দেখে প্র্যাকটিস করো, তাও ভালো। মানে বুঝে অ্যান্সার করবা অবশ্যই, তাহলে দেখবা তোমার যে ভয়টা আছে সে ভয়টা অনেকটা কেটে যাবে এবং তুমি বুঝতে পারবা আসলে কীভাবে লেখা উচিত। তুমি লিখো না বলেই পারো না, লিখলে দেখবা একদম ইজি। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। কারা কারা শেয়ার করছো একটা আমাকে বলো, যে ক্লাসটা কারা কারা শেয়ার করছো। তোমরা কিন্তু গত ক্লাসটা শেয়ার করো না, এটা কিন্তু আমি খুব কষ্ট পাইছি, বুঝছো। আমি বলছি অ্যাটলিস্ট তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, তাহলে তোমাদের ফ্রেন্ডরা আমার সাথে এঙ্গেজ হবে বা আমাদের ক্লাসে আসতে পারবে। ওকে, তো চলো শুরু করা যাক কেমন। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিট 1, ঠিক আছে, এবং লেসন 1। খুব ইম্পর্ট্যান্ট একটা লেসন, নেলসন ম্যান্ডেলা, যেটা প্রায় পরীক্ষায় আমরা দেখি যে বারবার আসে। তো শুরু করা যাক তাহলে। একটু ওয়ার্ডগুলা খেয়াল করবা, কিছু কিছু কঠিন ওয়ার্ড আছে, তোমরা যেহেতু অনেক দিন ধরে পড়ো নাই, যেহেতু সেকেন্ড ইয়ার একদমই পড়া হয় নাই, একটু খেয়াল করলে দেখবা একদম সহজ মনে হচ্ছে তোমার কাছে। ওকে, তো দেখো কি বলা হচ্ছে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্টেইড। আচ্ছা, তো অ্যাপার্টেইড শব্দের অর্থ কি দেখো। অ্যাপার্টেইড এই শব্দের অর্থ হচ্ছে, অ্যাপার্টেইড শব্দের অর্থ হচ্ছে বর্ণবিদ্বেষ বা বর্ণবাদ। বর্ণবিদ্বেষ বা বর্ণবাদ, অথবা তুমি বলতে পারো বর্ণ বৈষম্য। তাহলে অ্যাপার্টেইড শব্দের অর্থ আমরা কি পাচ্ছি, বর্ণবাদ, অথবা বলতে পারি বর্ণ বৈষম্য, হ্যাঁ, অথবা বর্ণ বৈষম্য, অথবা বর্ণবিদ্বেষ, অনেক কিছুই বলা যায়। ওকে, ঠিক আছে, শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে। যারা যুক্ত আছো একটু কাইন্ডলি শেয়ার করবা। তাহলে এখানে আমরা অ্যাপার্টেইড শব্দের অর্থ কি পাচ্ছি, বর্ণবাদ, বর্ণ বৈষম্য, অথবা বর্ণবিদ্বেষ। বোঝা গেছে? মানে বর্ণবাদ, বর্ণ বৈষম্য বলতে আসলে কি বোঝাচ্ছে, যখন আমরা কারো স্কিন, মানে সে কি কালো নাকি ফর্সা, মানে নাকি সাদা, এইসব বিষয় নিয়ে যখন আমরা কথা বলবো, কাউকে ছোট করে কথা বলবো, মানে সে যদি কালো হয় তাহলে তাকে হচ্ছে একটু ইগনোর করা বা ছোট করে কথা বলা, এগুলোকে আসলে আমরা বলি হচ্ছে বর্ণ বৈষম্য বা বর্ণবাদ। ঠিক আছে, ওকে। তো তাহলে কি বলছে খেয়াল করো, বলছে নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা পরিচালনা করেছিল, এই যে গাইড এটা ভার্বের পাস্ট ফর্ম, পাস্টে বোঝাচ্ছে, পরিচালনা করেছিল সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্টেইড। শেকলস বলতে বোঝাচ্ছে শিকল, শিকল তো বুঝো তোমরা, শিকল চিনো না, শিকল, হ্যাঁ, শিকল তো চিনো, ঠিক আছে। তাহলে বর্ণবাদের শিকল থেকে, হ্যাঁ, এই যে ফ্রম অর্থ হলে কিন্তু অর্থটা হবে, মানে ফ্রম যদি প্রেপোজিশন থাকে তাহলে অর্থটা হবে থেকে। আচ্ছা, তো কি বলছে, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্টেইড।
নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যের বা বর্ণবিদ্বেষের শিকল থেকে সাউথ আফ্রিকাকে সে পরিচালনা করেছিল কিসের দিকে দেখো, টু আ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি। তো মাল্টি মানে বহু, রেশিয়াল এটা আসছে রেস থেকে। কোত্থেকে আসছে? রেস থেকে। তো এখানে একটা বিষয় শেখার আছে, সেটা হচ্ছে তুমি যখন দেখবা কোনো একটা নাউনের সাথে এল যুক্ত আছে তখন সেটা আসলে অ্যাডজেক্টিভের কাজ করবে। তো এখানে অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে। তো এখানে মূলত রেশিয়ালটা রেস থেকে আসছে, বুঝছো? তো এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আর মাল্টিরেশিয়াল এটার অর্থ হচ্ছে বহুজাতিক। মাল্টিরেশিয়াল অর্থ কি? বহুজাতিক, ঠিক আছে, বহুজাতিক। তাহলে টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে গণতন্ত্র, ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। তাহলে বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে বর্ণবিদ্বেষের শিকল থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে সে পরিচালনা করেছিল, ঠিক আছে। আচ্ছা, এটা আশা করি ক্লিয়ার। একটু ক্লিয়ার হলে আমাকে বলবা, আর যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে বলবা। তো এই সেন্টেন্সের মধ্যে তোমরা দুইটা ওয়ার্ড নিয়ে স্ট্রাগল করবা। একটা হচ্ছে অ্যাপার্টেইড, যার অর্থ আমি বললাম বর্ণবিদ্বেষ বা বর্ণবৈষম্য, আর একটা হলো মাল্টিরেশিয়াল মানে বহুজাতিক, মানে অনেকগুলা জাতিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ওকে। আর ডেমোক্রেসি তো আমরা জানি। এরপর কি বলছে দেখো, এরপর বলছে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। আচ্ছা, অ্যাজ মানে হচ্ছে যে, হিসেবে। এখানে অ্যাজ এর অর্থ হচ্ছে হিসেবে। হ্যাঁ, অ্যাজ এর অর্থ এখানে হিসেবে। তাহলে বলছে অ্যাজ অ্যান আইকন অফ পিস, পিস মানে শান্তি। তাহলে রিকনসিলিয়েশন শব্দের অর্থ হচ্ছে মীমাংসা। মানে ধরো কারোর মধ্যে ঝগড়া আছে, দুজন মানুষের মধ্যে ঝগড়া আছে, সেটাকে হচ্ছে মীমাংসা করা, সমাধান করা, ঠিক আছে। তো রিকনসিলিয়েশন শব্দের অর্থ কি? মীমাংসা। আবার বলছি, রিকনসিলিয়েশন এই শব্দের অর্থ হচ্ছে, খেয়াল করবা, মীমাংসা, ঠিক আছে। এটা রিকনসাইল থেকে আসছে। রিকনসাইল হচ্ছে একটা ভার্ব, আর রিকনসিলিয়েশন হচ্ছে রিকনসাইলের একটা নাউন ফর্ম। তো বলছে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, অর্থাৎ শান্তি এবং মীমাংসার প্রতীক হিসেবে। কে সেটা? নেলসন ম্যান্ডেলা। বলছে হু কেম টু এম্বাডি। এম্বাডি মানে হচ্ছে তোমার একটা কল্পনা, তোমার একটা চিন্তা, সেই চিন্তাটাকে বাস্তবে রূপ দেওয়া, মানে কোনো কিছুকে প্রকৃত রূপ দেওয়া, বা আমরা সহজভাবে বলতে পারি যে কোনো কিছু বাস্তবায়ন করা, ঠিক আছে। বা এমনিতে এটা যদি তুমি একদম ডিকশনারি যদি দেখো, সেক্ষেত্রে ওয়ার্ডটার অর্থ এরকম দেখবা যে মূর্ত করা, ওটা বুঝবা না। তুমি সহজভাবে চিন্তা করো, তোমার একটা কল্পনা আছে, সেই কল্পনাটাকে হচ্ছে বাস্তবে রূপ দেওয়া, ঠিক আছে। তাহলে খেয়াল করবে, এম্বাডি মানে হচ্ছে সহজভাবে যদি আমরা বুঝি, তাহলে তোমার একটা কল্পনা বা চিন্তা, সেটাকে হচ্ছে বাস্তবে রূপ দেওয়া। তাহলে হু কেম, যিনি এসেছিলেন, টু এম্বাডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা পৃথিবীতে ন্যায়ের জন্য সংগ্রামকে তিনি বাস্তবে রূপ দিতে এসেছিলেন। তাহলে কি বলছে এখানে? এখানে বলা হচ্ছে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, অর্থাৎ শান্তি এবং মীমাংসার প্রতীক হিসেবে নেলসন ম্যান্ডেলা, হু কেম টু এম্বাডি, যিনি এসেছিলেন, টু এম্বাডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা পৃথিবীতে ন্যায়ের জন্য সংগ্রামকে বাস্তবে রূপ দিতে তিনি এসেছিলেন, ঠিক আছে। তো এখানে তুমি নতুন শব্দ কি কি পাচ্ছ? এখানে তুমি নতুন শব্দ পাচ্ছ এম্বাডি এবং রিকনসিলিয়েশন, এবং এই দুইটাই, বাকিগুলো তো তুমি পারোই, ঠিক আছে। এম্বাডি মানে হচ্ছে কোনো কিছুকে বাস্তবে রূপ দেওয়া, আর রিকনসিলিয়েশন মানে হচ্ছে মীমাংসা, ঠিক আছে। আর রিকনসাইল হচ্ছে রিকনসিলিয়েশনের নাউন ভার্ব ফর্ম। রিকনসিলিয়েশন যেহেতু শেষে TION আছে, এটা হচ্ছে একটা নাউন, আর রিকনসাইল হচ্ছে ভার্ব, মানে মীমাংসা করা, ঠিক আছে। ওকে, তাহলে স্যার এইটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার? এই যে শুরু থেকে এই পর্যন্ত ক্লিয়ার? আমি যদি একটু সহজভাবে বলে দেই, তাহলে বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে বর্ণবৈষম্যের শিকল থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে হচ্ছে পরিচালনা করেছিল, এবং শান্তি এবং মীমাংসার প্রতীক হিসেবে নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবীতে ন্যায়ের জন্য সংগ্রামকে তিনি বাস্তবে রূপ দিতে এসেছিলেন, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, যারা আমার সাথে আছো একটু কাইন্ডলি তোমরা ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার করবা, আর ফ্রেন্ড যারা আছে তাদের একটু মেনশন করে বলে দিবা যে ক্লাস হচ্ছে, একটু জানাই দাও, ঠিক আছে। ওকে, এরপর কি বলছে দেখি তাহলে। এরপরে এটা একটু আমি মুছে দিচ্ছি, আমরা এরপরে যাচ্ছি, এইটুকু ক্লিয়ার আশা করি। এরপরে খেয়াল করো, imprisoned for nearly 3 decades
আচ্ছা, ইমপ্রিজেন্ট মানে হচ্ছে তিনি কারাবন্দী ছিলেন, মানে কারারুদ্ধ ছিলেন বা কারাবন্দী ছিলেন ফর নিয়ারলি 3 ডিকেডস। আচ্ছা, ডিকেড মানে হচ্ছে দশক। ডিকেড মানে কি? ডিকেড মানে হচ্ছে দশক, বুঝছো? মানে 10 বছরকে বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তো বলছে imprisoned for nearly 3 decades, মানে তিনি 3 দশকের কাছাকাছি, অর্থাৎ প্রায় 30 বছরের কাছাকাছি তিনি কিন্তু কারাবন্দী ছিলেন। বলছে কিসের জন্য? ফর হিজ ফাইট এগেইনস্ট। এগেইনস্ট একটা প্রেপোজিশন যার অর্থ হচ্ছে বিরুদ্ধে, ঠিক আছে? কেন? ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ তিনি যে শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে, মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু, ঠিক আছে? এটার অর্থ কি? সংখ্যা, হ্যাঁ, সংখ্যালঘু। তো সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে তিনি আসলে যুদ্ধ করার জন্য প্রায় 3 দশকের কাছাকাছি, মানে প্রায় 30 বছর তিনি কারাবন্দী ছিলেন। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এরপর বলছে ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। আচ্ছা, রিজলভ শব্দের অর্থ কি দেখো? রিজলভ মানে হচ্ছে এটাকে আমরা বলতে পারি সংকল্প বা দৃঢ়তা, ঠিক আছে? সংকল্প বা দৃঢ়তা মানে তার যে সংকল্প, তার যে দৃঢ়তা, সেটা কখনো সে হারায়নি। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট, মানে যুদ্ধ করতে তার যে সংকল্প সেটা সে কখনো হারায়নি। ফর হিজ পিপলস ইমানসিপেশন, কাদের জন্য? তার লোকজনের মুক্তির জন্য। তাহলে ইমানসিপেশন এই শব্দের অর্থ কি? ইমানসিপেশন শব্দের অর্থ হলো মুক্তি। ইমানসিপেশন শব্দের অর্থ কি? মুক্তি। বুঝতে পারছো কথা? তো বলছে যে ম্যান্ডেলা কখনো তার দৃঢ়তা হারায়নি। কেন? তার লোকজনের মুক্তির জন্য যুদ্ধ করতে তার যে দৃঢ়তা সেটা কখনো সে হারায়নি, মানে সব সময় সংকল্পবদ্ধ ছিল তিনি আসলে তার লোকজনকে মুক্ত করবেন, তাদের যে অধিকার, তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে রাজনৈতিক অধিকার, সব কিছু তিনি বাস্তবায়ন করবেন। ওকে, এরপর বলছে হি ওয়াজ ডিটারমাইন্ড। দেখো, রিজলভ এবং ডিটারমাইন্ড অর্থের দিক থেকে মোটামুটি কাছাকাছি, কিন্তু পার্সন স্পিচের দিক থেকে ভিন্ন। রিজলভ হচ্ছে একটা নাউন আর ডিটারমাইন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো কিন্তু দুইটার অর্থ কিন্তু কাছাকাছি। রিজলভ মানে হচ্ছে দৃঢ়তা, আর ডিটারমাইন্ড মানে হচ্ছে সংকল্পবদ্ধ, ঠিক আছে? তো বলছে হি ওয়াজ ডিটারমাইন্ড, সে সংকল্পবদ্ধ ছিল টু ব্রিং ডাউন। ব্রিং ডাউন মানে হচ্ছে ভেঙে দেওয়া। ব্রিং ডাউন মানে কি? ভেঙে দেওয়া। তো ব্রিং ডাউন একটা আসলে গ্রুপ ভার্ব, মানে একটা ভার্বের পরে যখন ডিফারেন্ট প্রেপোজিশন বসবে এবং ডিফারেন্ট অর্থ হবে সেটাকে আমরা বলি গ্রুপ ভার্ব। তো ব্রিং ডাউন হচ্ছে একটা গ্রুপ ভার্ব, বাট তুমি যদি ব্রিং এর পরে অ্যাবাউট বসাও তখন অর্থ হবে ঘটানো। এটা আমরা দেখি যে প্রেপোজিশনের ক্ষেত্রে প্রায় সময় এটা আসে। ব্রিং এর সাথে যখন অ্যাবাউট বসবে তখন অর্থ হবে ঘটানো, কোনো কিছু ঘটানো। আর ব্রিং ডাউন মানে ভেঙে দেওয়া। তো বলছে হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্টেড, তিনি আসলে বর্ণবিদ্বেষ ভেঙে দিতে সংকল্পবদ্ধ ছিলেন। while avoiding a civil war, তাহলে কিসের, মানে কি এড়িয়ে? while avoiding a civil war অর্থাৎ গৃহযুদ্ধটাকে এড়িয়ে। গৃহযুদ্ধ বলতে বুঝছো, মানে ধরো কোনো একটা কারণে তুমি দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, তো দেখা যাচ্ছে তারা একটা ব্যাপারে দুইটা পক্ষ তাদের যে অধিকারগুলো সেগুলো নিয়ে তারা যুদ্ধে লিপ্ত হয়ে গেল। তো ধরো সাউথ আফ্রিকার মধ্যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ তারা উভয় পক্ষ একে অপরের সাথে কিন্তু যুদ্ধে লিপ্ত হয়ে গেল। তো এটা হচ্ছে একটা গৃহযুদ্ধ, কারণ ওই দেশের মানুষ কিন্তু তাদের অধিকারের জন্য যুদ্ধ করছে। তো এখানে বলছে তিনি সবসময় চাইতেন যে ওই দেশের মধ্যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ এই যুদ্ধটা না মানে এই যুদ্ধটা যাতে করে না হয় এদিকে খেয়াল রেখে এটাকে সবসময় তিনি অ্যাভয়েড করে এড়িয়ে চলে সবসময় তিনি চাইতেন যে তিনি কি করবেন? বর্ণ বৈষম্য, মানে অ্যাপার্টেইড মানে কি পড়ে আসছে একটু আগে, বর্ণ বৈষম্য তিনি দূর করবেন সাউথ আফ্রিকা থেকে, মানে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ এই ব্যাপারটা তিনি দূর করবেন, ঠিক আছে? তো বলছে যে হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্টেইড while অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। তো এখানে একটা ব্যাপার মনে রাখবা, এটা রাইট ফর্ম ভার্বের জন্য গুরুত্বপূর্ণ। যদি while দেখো তুমি, while এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে। যদি তুমি while দেখো, ঠিক আছে? ও আয়শা, কি অবস্থা? উর্মি, ওয়ালাইকুম আসসালাম। তুমি আজকে আসো নাই কেন ক্লাসে? দেখো সরি, এটা কি উর্মি? ওকে,
তারেক আছে আমার সাথে, ওকে খেয়াল করো তাহলে। তো বলছে হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্টেইড ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, মানে বলছে তিনি সবসময় চাইতেন যে ওই দেশের মধ্যে যাতে করে গৃহযুদ্ধ না হয়, এই জিনিসটাকে তিনি এড়িয়ে সবসময় তিনি আসলে বর্ণবিদ্বেষ এটাকে দূর করার জন্য বা ভেঙে দেওয়ার জন্য তিনি চাইতেন। ঠিক আছে, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, কেমন? আচ্ছা, তো এখানে সবগুলো বিষয় আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। এরপর কি বলছে দেখো, হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্ড হিম। প্রেস্টিজ বলতে আমরা জানি মর্যাদা, ক্যারিশমা বলতে আমরা জানি অসাধারণ প্রতিভা। তাহলে হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা, তার যে মর্যাদা এবং অসাধারণ প্রতিভা, হেল্ড হিম তাকে সাহায্য করেছিল, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সমর্থন আদায় করতে। তাহলে তার যে মর্যাদা এবং তার যে প্রতিভা সেটা পৃথিবীর সমর্থন আদায় করতে তাকে সাহায্য করেছিল। ঠিক আছে, ওকে। এরপর কি বলছে দেখো, এরপর তিনি এখানে কিছু কথা বলছে, হ্যাঁ কথাগুলো একটু খেয়াল করবা। আমরা এটা এখন শেষ করব, শেষ করার পরে হচ্ছে তারপর এটার যে এমসিকিউ আছে সেগুলো আমরা পড়ব। ওকে, চিশতি বলছে ক্লিয়ার, অলরাইট। এরপর নোমান আছে, এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই তোমরা কি শেয়ার করছো বাচ্চারা? শেয়ার করে দাও তোমাদের টাইম লাইনে, ঠিক আছে? আমি যেহেতু হচ্ছে অনেক দিন ক্লাস নিই নাই আসলে, মানে 23 ব্যাচের পর, মানে এরপরে যে ব্যাচগুলো সেগুলো কিন্তু আমার ক্লাস খুব একটা পায় নাই, মানে ফ্রি ক্লাস খুব একটা পায় নাই, বুঝছো? নানা কারণে ক্লাস নেওয়া হয় নাই, এটা সেটা অনেক সমস্যা। তো ক্লাসটা একটু শেয়ার করে দাও যাতে করে ক্লাসে বাকিরা যুক্ত হয়। ওকে, তো চলো এরপরে পড়ি আমরা। এরপরে ম্যান্ডেলা এখানে কিছু কথা বলছে। কি বলছে? এই যে এখান থেকে কিছু কথা বলছে তিনি কি বলেছেন আমরা একটু পড়ি। হ্যাঁ, তিনি বলতেছে, আচ্ছা সরি এইটুকু না, মানে মূলত হচ্ছে এইটুকু পর্যন্ত বলছে, আবার তিনি এখানে এসে কিছু কথা বলছে। তো কি বলছে চলো পড়ি। তো বলছে আই হেট রেস ডিসক্রিমিনেশন। আচ্ছা, ডিসক্রিমিনেশন শব্দের অর্থ কি? খুব সহজ। ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঠিক আছে, তো আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি ঘৃণা করি। কি ঘৃণা করি? রেস শব্দের অর্থ ওই যে দৌড় না, রেস শব্দের অর্থ হচ্ছে এখানে জাতি বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? জাতি। ঠিক আছে, এই যে রেস শব্দের অর্থ এখানে জাতি, বুঝতে পারছো? ওই যে রেশিয়াল একটা পড়ছে না, রেশিয়াল একটু আগে, মাল্টি রেশিয়াল, সেটা রেস থেকে আসছে। তো বলছে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি এই যে জাতি বৈষম্য যেটা আছে এই বৈষম্যটাকে আমি ঘৃণা করি। এরপর তিনি বলছেন কিভাবে তিনি ঘৃণা করেন। মোস্ট ইন্টেন্সলি, মানে তীব্রভাবে। ইন্টেন্সলি মানে হচ্ছে তীব্রভাবে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ইন্টেন্স থেকে আসছে, ইন্টেন্সলি, তীব্রভাবে তিনি ঘৃণা করেন। এবং বলছে এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশনস মানে হচ্ছে বহিঃপ্রকাশ সমূহ। ম্যানিফেস্টেশন মানে হচ্ছে বহিঃপ্রকাশ। কি প্রকাশ? বহিঃপ্রকাশ। মানে বিষয়টা একটু আমি তোমাদেরকে বুঝাই, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি বুঝাচ্ছি। আমি তোমাদেরকে বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি, খেয়াল করো। বহিঃপ্রকাশ মানে হচ্ছে, এটা আসলে ম্যানিফেস্ট থেকে আসছে। ম্যানিফেস্ট হচ্ছে একটা ভার্ব, আর ম্যানিফেস্টেশন TION থাকলে সেটা নাউন, এটা আমরা সবাই মোটামুটি জানি। তো এখানে বলছে, মানে ধরো তুমি একটা মানুষকে ছোট করবা। আচ্ছা, একটা মানুষকে ছোট করতে চাইলে অনেকভাবে তো ছোট করা যায়, তাই না? ধরো তার সাথে কথা বলার মাধ্যমে, অথবা তোমার আচরণের মাধ্যমে, মানে অথবা তার যে অপরচুনিটিস আছে সেই অপরচুনিটিসটা মানে তাকে না দেওয়ার মাধ্যমে, তার রাইটস না দেওয়ার মাধ্যমে। আচ্ছা, তো খেয়াল করো, তো এই যে আমরা চাইলে একটা মানুষকে বা একটা জাতিকে নানাভাবে ছোট করতে পারি, সেটা তাদের রাইটস না দেওয়ার মাধ্যমে, কথা বলার মাধ্যমে, আচরণের মাধ্যমে। তো এখানে তিনি বলছেন, ম্যান্ডেলা বলছেন আই হেট রেস ডিসক্রিমিনেশন, এবং বলছে মোস্ট ইন্টেন্সলি, আমি তীব্রভাবে এই যে জাতি বৈষম্যটাকে ঘৃণা করি। এবং বলা হচ্ছে অল ইটস ম্যানিফেস্টেশনস, মানে জাতি বৈষম্য করার জন্য যত ধরনের বহিঃপ্রকাশ আছে সবগুলো বিষয়কে আমি ঘৃণা করি। ঠিক আছে, তিনি বলছেন। তাহলে ম্যানিফেস্টেশন মানে হচ্ছে বহিঃপ্রকাশ, আর অ্যাস আছে তার মানে হচ্ছে এটা প্লুরাল। এরপর বলছে আই হ্যাভ ফাউট, আমি যুদ্ধ করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি যুদ্ধ করেছি। ইট মানে এটার জন্য, মানে জাতি বৈষম্যের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন।
অল ডিউরিং মাই লাইফ, আমার পুরোটা জীবন। তিনি বলছেন যে আমার পুরোটা জীবন আমি জাতি বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ডিউরিং হচ্ছে একটা মূলত প্র্যাপোজিশন, মানে একটা সময়কালকে বুঝাবে, মানে তোমার পুরোটা জীবন বা এই সময়, মনে করো রেইনি সিজন অথবা উইন্টার সিজন, একটা সময়কে বুঝায়, ঠিক আছে। এরপর বলা হচ্ছে আই উইল ফাইট ইট নাও, এবং তিনি বলছেন এই যে জাতি বৈষম্যের বিরুদ্ধে আমি এখনও যুদ্ধ করি বা করব, ঠিক আছে। এরপর বলছে অ্যান্ড উইল ডু সো, এবং আমি তাই করব, মানে যুদ্ধ এটা তিনি চালিয়ে যাবেন আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, মানে তার জীবনের শেষ দিনগুলো পর্যন্ত তিনি আসলে যুদ্ধ চালিয়ে যাবেন। তাহলে তুমি চিন্তা করো যে তিনি আসলে কতটা ডিটারমাইন্ড ছিলেন, বুঝছো? আচ্ছা, এইটুকু বুঝছো? এরপর কি বলছে, এই কথাগুলো তিনি কখন বলছে? ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. তো তিনি আসলে এই কথাগুলো বলছে ইন হিজ অ্যাকসেপ্টেন্স। আচ্ছা, অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে এখানে আমরা এটাকে বলতে পারি স্বাগত ভাষণ, মানে একদম প্রথম যে বক্তব্য সেটাকে আমরা বলতে পারি অ্যাকসেপ্টেন্স। কি বলতে পারি? অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে। তো এখানে আমরা অর্থটা নিব স্বাগত। কি নিব? স্বাগত, হ্যাঁ। স্পিচ মানে কি? ভাষণ। অর্থাৎ তিনি তার স্বাগত ভাষণে তিনি মূলত এই কথাগুলো, এই যে কোটেশনের মধ্যে যে কথাগুলো দেখতে পাচ্ছ, এই কথাগুলো তিনি বলেছিলেন। কখন? অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, অর্থাৎ সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হওয়ার পরে, মানে তিনি এই কথাগুলো বলছে তার প্রথম ভাষণে। সময়টা কখন? সময়টা হচ্ছে 1994। তাহলে যদি তোমাকে বলা হয় যে নেলসন ম্যান্ডেলা কখন সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি হন, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে? 1994 সাল, এবং তিনিই হচ্ছে সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ একজন রাষ্ট্রপতি, ঠিক আছে, রাষ্ট্রপতি, ঠিক আছে। ওকে, এরপর কি বলছে দেখো, এরপর বলছে দ্য টাইম ফর দ্য হেলিং অফ দ্য ওনস। দেখো হেল, এই হেল শব্দের অর্থ হচ্ছে মানে আরোগ্য লাভ করা। আরোগ্য লাভ করা মানে বুঝো, আরোগ্য লাভ বলতে বুঝায়, ধরো তুমি অসুস্থ, তোমার একটা ক্ষত আছে, ক্ষত, হ্যাঁ, কোনো কারণে হচ্ছে কেটে গেছে বা কোনো একটা ক্ষত হয়ে গেছে, সেটা থেকে তুমি ধীরে ধীরে ভালো হচ্ছে, এটাকে বলা হয় হেল। তো বলছে দ্য টাইম ফর দ্য হেলিং অফ দ্য ওনস, তাহলে এটা হচ্ছে আরোগ্য লাভ করা, হ্যাঁ। স্পেলিংটা হয়তো এরকম হবে, মানে বাংলাতে আরোগ্য, আরোগ্য লাভ করা, ঠিক আছে। তাহলে বলছে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওনস। ওন বলতে বোঝাচ্ছে ক্ষত। ওন বলতে কি বোঝাচ্ছে? ক্ষত। আচ্ছা, তোমরা তো চলে যাচ্ছ, আমি কি ক্লাসটা নিব না? তোমরা যে চলে যাচ্ছ ক্লাস থেকে, ক্লাসকে নিতাম না? এই বলো, ক্লাসকে নিব না? তোমরা যদি ক্লাস না করো তাহলে তো আমি ক্লাস পরবর্তীগুলো হচ্ছে নিব না। দেখো কি বলছে, বলছে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওনস হ্যাজ কাম, মানে ক্ষত, মানে যে ক্ষত তাদের হয়েছে সেই ক্ষত সারানোর সময় এসেছে। এখানে বলা হচ্ছে উন্ড মানে হচ্ছে ক্ষত, মানে যে ক্ষতগুলো তাদের মধ্যে হয়েছে, তাদের মাঝে হয়েছে, সেগুলো থেকে ভালো হওয়ার সময় এসেছে। এরপর বলছে দ্যাট দ্য মোমেন্ট টু ব্রিচ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, মানে বলছে এবং দ্য মোমেন্ট মানে মুহূর্ত, কিসের মুহূর্ত? টু ব্রিচ দ্য ক্যাজমস, অর্থাৎ যে ফাটলগুলো সাউথ আফ্রিকার মানুষের মানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে যে বিভাজন সৃষ্টি করেছে, যে ফাটলগুলো, সে ফাটলগুলো এখন মিলিয়ে দেওয়ার সময় এসেছে। ব্রিজ মানে হচ্ছে মিলিয়ে দেওয়া, আর ক্যাজম মানে হচ্ছে ফাটল। তো বলছে যে ফাটলগুলো, খেয়াল করো, যে ফাটলগুলো সাউথ আফ্রিকার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, সেগুলো এখন মিলিয়ে দেওয়ার সময় এসেছে। অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে ফাটল, ক্ষত, এর মাধ্যমে আসলে বোঝাচ্ছে সাউথ আফ্রিকার মানুষের যে সুযোগ সুবিধা আছে, যারা শ্বেতাঙ্গ আছে তারা আসলে কৃষ্ণাঙ্গদেরকে তাদের ন্যায্য অধিকার, তাদের সুযোগ সুবিধাগুলো দিচ্ছিল না, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। ওকে, তো এটা আশা করি বুঝছি। ক্যাজম মানে হচ্ছে ফাটল, হ্যাঁ, যেহেতু অ্যাস আছে তার মানে ফাটলগুলো বা ফাটল সমূহ, ঠিক আছে। ওকে, তো বলছে দ্য মোমেন্ট টু ব্রিচ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, মানে যে ফাটলগুলো আমাদেরকে আলাদা করেছে সেই ফাটলগুলো এখন মিলিয়ে দেওয়ার সময় এসেছে। এরপর বলছে যে অবশেষে উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড
আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। একটু আগে ইমানসিপেশন সম্পর্কে কথা বলে আসছি। ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি অথবা স্বাধীনতা বলতে পারো। তাহলে বলছে অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি বা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। ওকে, এরপর কি বলছে দেখো, ইন 1993 1993 সালের কথা বলা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করবা। ইন 1993 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলা পুরস্কৃত হয়েছিল দ্য নোবেল পিস প্রাইজ, মানে নোবেল শান্তি পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছিল। অ্যান অনার, এবং এই সম্মানটা, এই যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যে সম্মানটা, এটা হি শেয়ার্ড, সে ভাগ করেছিল উইথ এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, এই ব্যক্তির সাথে। তার মানে এই যে তিনি যে নোবেল পুরস্কার পান, এই পুরস্কারটা তিনি মূলত এফ.ডব্লিউ. ডি ক্লার্ক এই ব্যক্তির সাথে তিনি ভাগাভাগি করেছিলেন। এখন এই ব্যক্তির সম্পর্কে পরে তথ্য দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে, এই যে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক হচ্ছে দ্য হোয়াইট আফ্রিকান লিডার, তিনি আসলে একজন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, মানে যার চামড়াটা হচ্ছে শ্বেতাঙ্গ, ঠিক আছে। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, তিনি একজন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, হু হ্যাড ফ্রিড হিম। হ্যাঁ, তো এখানে হিম বলতে ম্যান্ডেলাকে বোঝাচ্ছে। এই যে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, যিনি হচ্ছে ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন কোত্থেকে, ফ্রম প্রিজন, জেল থেকে। প্রিজন বলতে কি বোঝাচ্ছে, জেল বোঝাচ্ছে। জেল থেকে মুক্ত করেছিলেন কখন, 3 years আর্লিয়ার। আর্লিয়ার মানে হচ্ছে পূর্বে বা আগে, আর্লিয়ার মানে হচ্ছে কি আগে বা পূর্বে, ঠিক আছে। তো যিনি হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে নোবেল পুরস্কার তিনি আসলে যে বছরে পান, তার ঠিক 3 বছর আগে নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন। তাহলে নেলসন ম্যান্ডেলা নোবেল পাইছে হচ্ছে 1993 সালে, আর নেলসন ম্যান্ডেলাকে তার 3 বছর আগে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক জেল থেকে মুক্ত করেন। তার মানে হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে 1990 সালে জেল থেকে মুক্ত করা হয়। তাহলে নেলসন ম্যান্ডেলাকে কত সালে হচ্ছে জেল থেকে মুক্ত করা হয়, নেলসন ম্যান্ডেলাকে 1990 সালে জেল থেকে মুক্ত করছে। কে মুক্ত করছে, এফ.ডব্লিউ. ডি ক্লার্ক। এবং তিনি হচ্ছে একজন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, যার চামড়া হচ্ছে সাদা, মানে ফর্সা আর কি, ঠিক আছে। ওকে, এবং অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্টেইড। নেগোশিয়েট মানে হচ্ছে আলোচনা করা, এবং এই যে বর্ণবিদ্বেষ বা বর্ণ বৈষম্য যেটা আফ্রিকার মধ্যে ছিল, সেটাকে কিভাবে আসলে দূর করা যায় সে সম্পর্কে তিনি আসলে ম্যান্ডেলার সাথে আলোচনা করেছিলেন। তাহলে নেগোশিয়েট মানে হচ্ছে আলোচনা করা, ঠিক আছে। ওকে, অ্যাপার্টেইড মানে আমরা জানি বর্ণ বৈষম্য। এরপর কি বলছে দেখো, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। তাহলে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট, প্রমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ অথবা বিশিষ্ট, ঠিক আছে। আর অনেক অর্থ হতে পারে। প্রমিনেন্ট শব্দের অর্থ কি বললাম, গুরুত্বপূর্ণ, অথবা তুমি বলতে পারো বিশিষ্ট, ঠিক আছে। তো এখানে আমরা গুরুত্বপূর্ণ নিচ্ছি। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল, ম্যান্ডেলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কোথায়, অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, পৃথিবীর বুকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করেছিল। কি হিসেবে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট, একজন প্রবক্তা হিসেবে। অ্যাডভোকেট মানে হচ্ছে যিনি পথ দেখান, হ্যাঁ, প্রবক্তা, যিনি আসলে তোমাকে পথ দেখাবে, ঠিক আছে। তো একজন প্রবক্তা হিসেবে, কিসের প্রবক্তা, হিউম্যান ডিগনিটি, মানে মানব মর্যাদার প্রবক্তা। তাহলে নেলসন ম্যান্ডেলা মানব মর্যাদার প্রবক্তা হিসেবে তিনি আসলে পৃথিবীর বুকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপর বলছে, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, এবং তিনি আসলে যে কাজগুলো করেন তার সামনে যে চ্যালেঞ্জগুলো ছিল, সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে মূলত রাজনৈতিক দমন থেকে শুরু করে একদম এইডস পর্যন্ত। রিপ্রেশন শব্দের অর্থ হচ্ছে দমন, রিপ্রেস থেকে আসছে। রিপ্রেস মানে হচ্ছে দমিয়ে রাখা, আর রিপ্রেশন মানে হচ্ছে দমন, এটা নাউন, রিপ্রেশনটা হচ্ছে নাউন, ঠিক আছে। তাহলে বলছে পলিটিক্যাল রিপ্রেশন মানে হচ্ছে রাজনৈতিক দমন, মানে দমন পীড়ন নির্যাতন এরকম অনেক সমস্যা। এবং আফ্রিকার মধ্যে এইডস কিন্তু খুব বেশি, এইডসের যে ছড়াছড়ি সেটা অনেক বেশি। তো বলছে ম্যান্ডেলা আসলে রাজনৈতিক দমন থেকে শুরু করে এইডস পর্যন্ত যত ধরনের চ্যালেঞ্জগুলো আছে সবগুলো চ্যালেঞ্জ তিনি হচ্ছে মুখোমুখি হয়ে তিনি মোকাবেলা করে তিনি মূলত কি করেছিলেন, মানব মর্যাদার প্রবক্তা হিসেবে পৃথিবীর বুকে একটা গুরুত্বপূর্ণ বা বিশেষ একটা ভূমিকা তিনি পালন করেছিলেন, ঠিক আছে। ওকে, এরপর কি বলছে দেখো, হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, তিনি আসলে তার যে রাজনৈতিক জীবন সেটা মূলত তিনি ত্যাগ করেছিলেন। লেফট
সবগুলা পাস্ট টেন্স ত্যাগ করেছিলেন কখন? ইন জুন 2004, 2004 সালের জুন মাসে, বিফোর হিজ 86 বার্থডে, মানে তার 86তম জন্মদিনের পূর্বে। তাহলে ম্যান্ডেলা মূলত তার 86তম জন্মদিনের পূর্বে তিনি মূলত 2004 সালের জুন মাসে সে তার যেই মানে রাজনৈতিক জীবন, সে রাজনৈতিক জীবন তিনি মূলত ত্যাগ করেন, মানে সেখান থেকে তিনি সরে যান। এরপর বলছে তখন তিনি কিছু কথা বলেন, বলছে টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান। অ্যাডোর শব্দের অর্থ হচ্ছে মানে যার জন্য গভীর ভালোবাসা, মমতা, স্নেহ কাজ করে। হ্যাঁ, মানে অনেকটা বলতে পারো হচ্ছে যে স্নেহ বা ভালোবাসা বা হচ্ছে মমতা, এরকম বলতে পারো। তো টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তিনি আসলে তার প্রিয়, তার স্নেহময়ী, তার ভালোবাসার যে দেশবাসী আছে তাদেরকে তিনি বলেছিলেন। এখানে ম্যানটা হচ্ছে একটা প্লুরাল, যেহেতু ই আছে, তাহলে তিনি তার প্রিয় দেশবাসীকে, তার স্নেহময়ী দেশবাসীকে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? ডোন্ট কল মি, তোমরা আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইন্ড, মানে এগুলো জাস্ট তিনি বলছে তার সামনে হচ্ছে যে মানুষরা ছিল, তার দেশের জনগণ ছিল, তাদেরকে তিনি বলছে যে তোমরা আমাকে ডাকিও না, আমি তোমাদেরকে ডাকবো। ঠিক আছে, এরপর এখানে তার সম্পর্কে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে বাট হি রিমেইন্ড, তিনি আসলে এই যে তার রাজনৈতিক জীবন ত্যাগ করলেও তিনি কিন্তু আমাদের মধ্যে আছেন। কিভাবে তিনি আছেন খেয়াল করো, বলছে বাট হি রিমেইন্ড, তিনি আছেন। রিমেইন মানে হচ্ছে থাকা, রিমেইন মানে কি? থাকা। তাহলে বাট হি রিমেইন্ড, তিনি আছেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্স। তো ওয়ান অফ এর পরে কিন্তু প্লুরাল নাউন হয়, ঠিক আছে? ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড, রিভিয়ার্ড শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। রিভিয়ার্ড শব্দের অর্থ কি? রিভিয়ার্ড শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, ঠিক আছে? তিনি সম্মানিত, পৃথিবীতে যত ব্যক্তিবর্গ আছে তার মধ্যে তিনি একজন হয়ে আছেন আমাদের মাঝে। বলছে কিসের সমন্বয়ে বা কিসের সাথে, মানে তিনি কিভাবে আমাদের মাঝে আছেন? বলছে কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল। কম্বাইনিং মানে হচ্ছে সমন্বিত, সেলিব্রিটি মানে হচ্ছে খ্যাতি, খ্যাতি মানে বুঝছো তো, মানে যার অনেক নাম ডাক, ঠিক আছে? তো বলছে কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, স্পার্কল মানে হচ্ছে উজ্জ্বল, স্পার্কল মানে কি? উজ্জ্বল, মানে যেটা জল জল করে, ঠিক আছে? তো কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল মানে উজ্জ্বল খ্যাতির সমন্বয়ে, ঠিক আছে? উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ। আনওয়েভারিং শব্দের অর্থ হচ্ছে অটল, আনওয়েভারিং শব্দের অর্থ কি? অটল, ঠিক আছে? আনওয়েভারিং মেসেজ এবং উজ্জ্বল খ্যাতির সমন্বয়ে এবং একটা অটল বার্তা নিয়ে। কিসের বার্তা? অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, মানে বলা হচ্ছে স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের একটা অটল বার্তার সাথে এবং উজ্জ্বল খ্যাতির সমন্বয়ে পৃথিবীর মধ্যে যতগুলো সম্মানিত ব্যক্তিবর্গ আছে তাদের মধ্যে তিনি একজন আমাদের মাঝে আছেন। বুঝতে পারছো কথা? ওকে, তো এখানে নতুন নতুন কি শব্দ আছে, যেমন রিভিয়ার্ড হচ্ছে একটা নতুন শব্দ, সম্মানিত। এরপর স্পার্কল মানে হচ্ছে উজ্জ্বল, সেলিব্রিটি মানে হচ্ছে কি? খ্যাতি, এগুলা তোমরা পারবা। আনওয়েভারিং মানে হচ্ছে অটল, অটল মানে বুঝছো তো, মানে যেটা নড়াচড়া করে না, একদম অটল বার্তা, ঠিক আছে? এরপর বাকিগুলো তো তোমরা মোটামুটি জানোই, ঠিক আছে? এরপর বলছে কি দেখো, এরপর এখানে একজন বিখ্যাত লেখক কিছু কথা বলছে। মূলত তিনি একজন লেখক, সাউথ আফ্রিকার লেখক, তার নাম হচ্ছে নাদিন গর্দিমার। তিনি কিছু এখানে কথা বলছে, কি কথা বলছে একটু দেখো। বলছে হি ইজ অ্যাট দ্য এপি সেন্টার অফ আওয়ার টাইম। এপি সেন্টার মানে হচ্ছে উপকেন্দ্র, এপি সেন্টার। এপি সেন্টার শব্দের অর্থ কি? উপকেন্দ্র। এপি সেন্টার শব্দের অর্থ কি? উপকেন্দ্র, ঠিক আছে? উপকেন্দ্র। তো এখানে বলছে হি ইজ অ্যাট দ্য এপি সেন্টার অফ আওয়ার টাইম, তিনি আসলে আমাদের সময়ের উপকেন্দ্র, মানে আসলে তাকে হচ্ছে আমরা ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, যেহেতু তিনি আসলে অনেক সংগ্রাম করছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, এবং যেই মানুষের যে অধিকার সেটা বাস্তবায়ন করার জন্য। বলছে হি ইজ অ্যাট দ্য এপি সেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময়ের উপকেন্দ্র। বলছে আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমরা যারা সাউথ আফ্রিকার মধ্যে আছি বা বসবাস করি, অ্যান্ড ইয়ার্স, এবং তোমাদের, ওয়ার এভার ইউ আর, তুমি যেখানে বসবাস করো। তার মানে তিনি আসলে যে কাজগুলো করে গেছে, কি বলো, ক্লাস বন্ধ, ক্লাস তো চলছে। দেখো বলছে
যে তিনি আসলে আমাদের সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকার বাইরে যারা আছে সবার জন্য তিনি আসলে উপকেন্দ্র। উপকেন্দ্র বলতে বোঝাচ্ছে তার যেই জীবনটা, সেই জীবনটাকে আমরা অনুসরণ করতে পারি, তার সংগ্রামগুলোকে হচ্ছে আমরা আমাদের আইডিয়াল হিসেবে, মানে সে যে হচ্ছে ন্যায়ের জন্য লড়াই করছে, এই জিনিসগুলোকে হচ্ছে আমরা মানে অনুসরণ করতে পারি। ঠিক আছে, যে আসলে মানুষের অধিকারটা অবশ্যই রক্ষা করতে হবে। এরপর বলছে নাদিন গর্ডিমার, এই কথাটা, এই যে কোটেশনে যে কথাটা আছে এটা বলছে মূলত নাদিন গর্ডিমার। তিনি আসলে কে? তিনি হচ্ছে দ্য সাউথ আফ্রিকান রাইটার, তিনি হচ্ছে সাউথ আফ্রিকার একজন লেখক এবং নোবেল লরিয়েট এবং নোবেল বিজয়ী। লরিয়েট বলতে বুঝায় বিজয়ী, কি বুঝায়? বিজয়ী। ঠিক আছে, তো নোবেল লরিয়েট এবং নোবেল বিজয়ী কিসের জন্য? ফর লিটারেচার, সাহিত্যের জন্য। ওয়ান্স রিমার্ক, তিনি একদা এই মন্তব্য করেছিলেন নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, মানে তিনি হচ্ছে আমাদের সময়ের উপকেন্দ্র এবং আমাদের যারা আমরা সাউথ আফ্রিকার মধ্যে আছি, তুমি যেখানে বসবাস করো, যেই দেশেই তুমি থাকো, এই কথাটা বলছে। এবং তিনি একজন সাউথ আফ্রিকার লেখক, তিনি আসলে নোবেল বিজয়ী সাহিত্যের জন্য, খেয়াল রাখবা। এরপর শেষ, অলমোস্ট শেষ, এই যে এইটুকু আছে আর এটা শেষ করে ফেলে আমরা, এখনই শেষ হয়ে যাবে। দেখো কি বলছে, এরপর বলা হচ্ছে দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্ডস। বিহাইন্ড হচ্ছে একটা প্রেপোজিশন যার অর্থ হচ্ছে পেছনে। তাহলে দ্য ইয়ার্স, বছরগুলো, অর্থাৎ ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স, বার বলতে বোঝাচ্ছে এখানে জেল, কি বোঝাচ্ছে? বার বলতে এখানে জেলকে বোঝাচ্ছে। অর্থাৎ যে বছরগুলো নেলসন ম্যান্ডেলা জেলের মধ্যে অতিবাহিত করেছিল, বলছে মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, মানে যে বছরগুলো নেলসন ম্যান্ডেলা জেলের মধ্যে অতিবাহিত করেছিল, সে বছরগুলো নেলসন ম্যান্ডেলাকে পৃথিবীর সবথেকে বিখ্যাত কারাবন্দিতে পরিণত করেছিল, বিখ্যাত রাজবন্দিতে পরিণত করেছিল। তাহলে এখানে কি বলছে? এখানে বলা হচ্ছে যে যে বছরগুলো নেলসন ম্যান্ডেলা জেলের মধ্যে অতিবাহিত করেছিল, অর্থাৎ দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স মেড হিম, সেই বছরগুলো তাকে বানিয়েছিল দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। সেলিব্রেটেড মানে কি? বিখ্যাত। আর পলিটিক্যাল প্রিজনার বলতে বোঝাচ্ছে রাজবন্দী। হ্যাঁ, তাহলে পৃথিবীর সব থেকে বিখ্যাত রাজবন্দিতে তাকে পরিণত করেছিল। এবং আ লিডার অফ মিথিক স্টেচার for millions of black South Africans and other oppressed people far beyond his country's border, এবং একজন নেতা হিসেবে a leader of mythic stature। তো মিথিক বলতে আমরা জানি পৌরাণিক, মানে কাল্পনিক বলতে পারো, পৌরাণিক বা যেটাকে আমরা বলি কাল্পনিক। মিথিক বলতে আমরা কি জানি? পৌরাণিক বা কাল্পনিক। আর স্টেচার বলতে আমরা বলতে পারি যে উচ্চ মর্যাদা সম্পন্ন, মানে হচ্ছে তোমার ধরো ব্যক্তি বা এরকম, মানে উচ্চ মর্যাদা সম্পন্ন একটা আকৃতি বা ব্যক্তি, এরকম বলতে পারি আমরা। ঠিক আছে, তো বলছে যে আ লিডার অফ মেথিক স্টেচার, মানে তাকে আসলে যে বছরগুলো তিনি জেলের মধ্যে ছিলেন, এই বছরগুলো তাকে আসলে একটা কাল্পনিক চরিত্রে তাকে হচ্ছে কি করেছিল? পরিণত করেছিল। কাল্পনিক একটা ক্যারেক্টার, মানে একটা চরিত্রে তাকে পরিণত করেছিল যেটা উচ্চ মর্যাদা সম্পন্ন। স্টেচার শব্দের অর্থ কিন্তু মানে মর্যাদাও কিন্তু হতে পারে। ঠিক আছে, ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, অর্থাৎ লাখ লাখ যে কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকানরা আছে তাদের জন্য, এবং আদার অপ্রেসড পিপল। অপ্রেসড মানে হচ্ছে নির্যাতিত, অপ্রেসড মানে কি? নির্যাতিত। এটা মূলত আসছে কোত্থেকে? আচ্ছা সরি, নির্যাতিত, এটা মূলত আসছে অপ্রেস থেকে। অপ্রেস মানে হচ্ছে নির্যাতন করা, আর অপ্রেসড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে নির্যাতিত। অর্থাৎ আরও নির্যাতিত মানুষ যারা আসলে ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, যারা আসলে সাউথ আফ্রিকার যে বর্ডার আছে সে বর্ডারের বাইরে অন্যান্য দেশ যেখানে মানুষ নির্যাতিত হচ্ছে, ঠিক আছে, তাদের জন্য এবং লাখ লাখ সাউথ আফ্রিকানদের জন্য যে বছরগুলো নেলসন ম্যান্ডেলা মূলত জেলের মধ্যে অতিবাহিত করছে, এই বছরগুলো তাকে একটা কাল্পনিক চরিত্রে রূপান্তর করেছিল। মানে সে হচ্ছে ধরো একজন কাল্পনিক চরিত্রের একজন মহাপুরুষ, সে এসে সব কিছু ঠিক করে দিছে, এরকম একটা ব্যাপার তারা চিন্তা করে আর কীভাবে করে। ঠিক আছে, আমরা না, তারা চিন্তা করে এটা। ওকে, অবশ্যই তিনি একজন অনেক বিখ্যাত মানুষ, তবে এই চিন্তাটা হচ্ছে তাদের, মানে নট আস, আমাদের না এটা। ওকে, এরপর খেয়াল করো, বলছে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস। অফেন্স মানে কি জানি আমরা? অফেন্স মানে হচ্ছে অপরাধ।
অফেন্স মানে কি অপরাধ, ঠিক আছে, অপরাধ। ওকে, বলছে কি দেখো, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, মানে বলা হচ্ছে তিনি রাজদণ্ডে দণ্ডিত হয়ে, রাজদণ্ড বলতে মানে তার বিরুদ্ধে, যেমন এই কথাগুলো কিন্তু যারা হচ্ছে 26 ব্যাচের আছে, ওই 26 ব্যাচের মধ্যে তাদের নতুন বইয়ে কিন্তু 3 স্পিচেস একটা ইউনিট আছে, ওখানে কিন্তু মূলত শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের ভাষণ এবং মার্টিন লুথার কিংয়ের যে ভাষণটা আছে, তারপর নেলসন ম্যান্ডেলা কাঠগড়া থেকে দাঁড়াই যে কথাগুলো বলছে, এই স্পিচেসগুলো কিন্তু সেখানে দেওয়া আছে, বুঝছো? তো সেখানে হচ্ছে আসলে তার বিরুদ্ধে কিছু মূলত অভিযোগ আনা হয়। অভিযোগগুলো হচ্ছে এরকম যে তিনি আসলে রাজদ্রোহী, তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ঠিক আছে, এরকম কিছু তার বিরুদ্ধে কি আনা হয়, অভিযোগ আনা হয়, ঠিক আছে। তো এইটাই বলা হচ্ছে এখানে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, মানে তার বিরুদ্ধে কিছু গুরুতর অপরাধ, মানে একদম বলতে পারো হচ্ছে দেশের বিরুদ্ধে যাওয়ার মতো করে কিছু অপরাধ তার বিরুদ্ধে আনা হয়। হ্যাঁ, তো এই রাজদণ্ডে দণ্ডিত হয়ে ইন দ্য 1963 সালে রিভোনিয়া ট্রায়াল, ট্রায়াল মানে হচ্ছে বিচার, ট্রায়াল মানে কি, ট্রায়াল মানে হচ্ছে বিচার, অর্থাৎ ওই রেভোনিয়া ট্রায়ালে 1963 সালে তিনি রাজদণ্ডে দণ্ডিত হয়ে কিছু কথা বলছে, মানে যখন তার বিচার কার্যক্রম চলতেছে তখন তিনি কিছু কথা বলছে। কি কি বলছে? হিজ স্টেটমেন্ট, তার বিবৃতি, ফ্রম দ্য ডক, ডক মানে হচ্ছে কাঠ গড়া, ডক মানে কি, ডক মানে হচ্ছে কাঠ গড়া। হ্যাঁ, তিনি আসলে কাঠ গড়া থেকে কিছু কথা বলছে। হ্যাঁ, এই কথাগুলা ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, এগুলা ছিল তার রাজনৈতিক সাক্ষ্য, বা টেস্টিমনি বলতে আমরা কি বলতে পারি, টেস্টিমনি শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য বলতে পারি, অথবা আমরা বলতে পারি প্রমাণ। হ্যাঁ, টেস্টিমনি হচ্ছে আমরা বলতে পারি সাক্ষ্য অথবা আমরা বলতে পারি প্রমাণ। তো এই যে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে যে কথাগুলা, তার যে বক্তব্য, তিনি আসলে তার ইতিহাসটা, মানে আসলে তিনি কেন ওই দেশের মধ্যে তার কার্যক্রম চালিয়ে গেছে, কিসের জন্য চালাইছে, তার বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সেগুলো আসলে ভিত্তিহীন, এসব কিছু নিয়ে তিনি আসলে ওই যে কাঠগড়া থেকে তিনি বিশাল একটা বক্তব্য তিনি দেন, যেটা নতুন বইয়ে ইনক্লুড করা হয়েছে। ইভেন আমি এটা অফলাইনে পড়াইছি, ঠিক আছে, মানে পড়াচ্ছি অলরেডি, অফলাইনে এটা পড়াচ্ছি। তো বলছে তাহলে 1963 সালে রিভোনিয়া ট্রায়ালে, ট্রায়াল মানে হচ্ছে বিচার, রিভোনিয়া ট্রায়ালে তার যখন বিচার কার্যক্রম চলতেছে তখন তিনি রাজদণ্ডে দণ্ডিত হয়ে ওই যে কাঠগড়া থেকে তার যে বক্তব্য, তার যে বিবৃতি, সেই বিবৃতিগুলাই ছিল আসলে হিজ পলিটিক্যাল টেস্টিমনি, আসলে তার পলিটিক্যাল ক্যারিয়ারটা কতটা সমৃদ্ধ সেটাই ছিল আসলে তার একটা প্রমাণ বা সাক্ষ্য। এরপর বলছে তিনি কি কি বলছে, ছোট করে একটু দিছে এখানে, ছোট করে, এটা একদম লাস্টের দিকের কথা। তো তিনি কি বলছে দেখো, ডিউরিং মাই লাইফ টাইম, আমার পুরোটা সময়, আই হ্যাভ ডেডিকেটেড, আমি উৎসর্গ করেছি, মাইসেলফ, আমার নিজেকে, টু দিস স্ট্রাগল, এই সংগ্রামের জন্য, অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান মানুষের, অর্থাৎ আফ্রিকান মানুষের এই সংগ্রামের জন্য, তাদের অধিকারের সংগ্রামের জন্য আমি আমার নিজেকে, আমার পুরোটা জীবন আমি উৎসর্গ করেছি। I have fought against white domination and I have fought against black domination. আমি শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমি কৃষ্ণাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ডমিনেশন মানে হচ্ছে শাসন, ডমিনেশন মানে হচ্ছে শাসন, ঠিক আছে, ওকে, শাসন। এরপর বলছে আই হ্যাভ চ্যারিশড, চ্যারিশ মানে হচ্ছে লালন করা, চ্যারিশ মানে কি, চ্যারিশ মানে হচ্ছে লালন করা। আই হ্যাভ চ্যারিশড, আমি লালন করেছি, দ্য আইডিয়াল, একটা আদর্শ, অফ আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। তিনি বলছেন আমি একটা মুক্ত সমাজ এবং একটা ডেমোক্রেটিক, গণতান্ত্রিক একটা সমাজের আদর্শ আমি লালন করেছি। ইন হুইচ, যেখানে অল পারসনস, সব ব্যক্তি, লিভ টুগেদার, মানে তারা একে অপরে একসাথে মিলেমিশে বসবাস করতে পারবে। কিভাবে? ইন হারমোনি, মানে শান্তিতে। হারমোনি বলতে কি বোঝায়? হারমোনি বলতে বোঝায় হচ্ছে শান্তিতে। কিভাবে? শান্তিতে, ঠিক আছে। তো তিনি বলছে আমি এমন একটা সমাজের আদর্শ আমি লালন করেছি যেখানে প্রত্যেক মানুষ তারা একে অপরে শান্তিতে বসবাস করতে পারবে, এবং উইথ ইকুয়াল অপরচুনিটিস, তাদের সমান সুযোগ সুবিধা নিয়ে তারা হচ্ছে বসবাস করতে পারবে। এই কথাগুলো তিনি কোত্থেকে বলছে? হি টোল্ড দ্য কোর্ট, তিনি কোর্ট থেকে কথাগুলো বলছে, আর অনেক কথা বলছে যেগুলো আসলে এখানে দেওয়া নাই। তো খেয়াল করো, এরপর বলছে ইট ইজ অ্যান আইডিয়াল
তিনি এটাও বলছে যে এটা এমন একটা আদর্শ, তার আদর্শটা এমন একটা আদর্শ, আই হোপ টু লিভ ফর, মানে যেটার আশায় আমি বেঁচে আছি। মানে তিনি বলছে যে আমি এই আদর্শের যে আশা বা ভরসা, সেটার উপরেই ভিত্তি করেছে আমি বেঁচে আছি। তিনি বলছে অ্যান্ড টু অ্যাচিভ, এবং এটা আমি অর্জন এবং আমি এটা অর্জন করব। বলছে বাট, কিন্তু ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ ফর উইচ, যেটার জন্য আই এম প্রিপেয়ার্ড টু ডাই, আমি কিন্তু মরতেও প্রস্তুত। মানে তিনি বলছেন তার আদর্শ এমন একটা আদর্শ যে আদর্শের উপর ভিত্তি করে, এই আদর্শের আশা নিয়েই তিনি মূলত বেঁচে আছেন